1971 সালের 16ই ডিসেম্বর বিজয় বর্ধিত হওয়ার কিছুদিনের মধ্যেই পার্শ্ববর্তী বাংলাদেশের বন্ধুরূপী একটি আধিপত্যবাদী রাষ্ট্র নিজস্ব প্রেসক্রিপশনের মাধ্যমে তার দালাল গোষ্ঠীদের দ্বারা বাংলাদেশের মানুষের অভিপ্রায় এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে একটি একদলীয় সংবিধান দেশের মানুষের কাছে চাপিয়ে দিয়েছিল। আজকে সুশীল নামীয় কিছু কুশীল মানুষ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ৭২-এর চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। ৭১-এর চেতনা ছিল মুক্তিযুদ্ধের। ৭২-এর সংবিধান ৭১-এর মুক্তিযুদ্ধকে চিন্তাই করার ষড়যন্ত্র ছিল। বিগত ৫০ বছর ধরে ৭২-এর সংবিধান এবং তাতে কিছু আংশিক কাটাছেড়ার মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে তাদের প্রকৃত প্রাপ্য একটি মুক্তির সনদ, একটি জনগণের অভিপ্রায়ের সংগঠন, একটি অভিপ্রায়ের গঠনতন্ত্র এবং সংবিধান থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে। ৫ই আগস্টের বিপ্লবের পর আমরা চাই এদেশের মানুষের যে চাওয়া, এদেশের মানুষের যে অভিপ্রায়, সে আমাকে সংবিধান প্রণয়ন করতে হবে। এর ভিন্ন কোন সংবিধান দ্বারা বাংলাদেশকে চলতে দেওয়া হবে না। সংগ্রামী সাথীও বলতে পারেন, আগস্ট বিপ্লব ছিল স্বৈরাচারের বিরুদ্ধে একটি বিপ্লব। বিগত ৫০ বছর ধরে বাংলাদেশে একটি দূষিত রাজনীতির চর্চা হয়ে এসেছিল। এই দূষিত রাজনীতির জননী ছিল নব্য ফেরাউন, আজকের ১বিংশ শতাব্দীর বাংলার ফেরাউন শেখ হাসিনা। শেখ হাসিনা ১৯৭৫ সালে যখন তার পিতাকে হত্যা করা হয়েছিল তার পরিবার বর্গ সহ, তার কারণ ছিল ৭১ সাল থেকে একদলীয় বাদশার ন্যায় করেছিল আওয়ামী লীগ। একদলীয় বাদশার মাধ্যমে এদেশের মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো বুটের তলায় পিষ্ট করেছিল। ৩০,০০০ মায়ের মুখ খালি করে আমার কর্মজা প্রাণ ৩০,০০০ যুবক সন্তানকে খুন করেছিল, হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান। তার বিরুদ্ধেই পরিচালিত হয়েছিল ১৫ই আগস্ট ১৯৭৫ সালের ঘটনা। সেই ঘটনায় নিরপরাধ নারী শিশুদের হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্টকে কেন্দ্র করে বিগত ৫০ বছর ধরে সেই কান্না করা হয়েছে, সিরাজ সিকদার সহ সেই খুন হত্যাকাণ্ডের শিকার ৩০,০০০ যুবকের জন্য তার ১০০০ ভাগের একবার কান্না করা হয় নাই। এটা ছিল বৈষম্য। এই বৈষম্যকে ৫ই আগস্ট উপড়ে ফেলা হয়েছে। আমার বাবার রক্তের যেই দাম, সিরাজ সিকদারের রক্তের একই দাম। তোমার ভাইদের রক্তের যে দাম, আমার ভাইয়ের রক্তের সমান দাম। ধনী গরিব বৈষম্য আমরা মানি না। সরকার এবং বিরোধী দলের বৈষম্য আমরা স্বীকার করি না। অন্যায় যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার চাই। ৭৫ সালে একদলীয় বাদশার মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে যখন তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব সহ তারা হত্যাকাণ্ডের শিকার হলেন, সেটা আমার আলোচ্য বিষয় নয়। শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বললেন, যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে, যে দেশের মানুষ তার বাবার খুনে উল্লাস প্রকাশ করেছে, সে এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায়। সেই ঘোষণা নিয়ে রাজনীতিতে নামল শেখ হাসিনা। ১৯৭৫ সালের আগস্ট থেকে ২০২৪ সালের আগস্ট
ডিভাইড এন্ড রুল, ভাগ করো শাসন করো নীতিতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কোনোদিন ঐক্যবদ্ধ হতে দেয়নি। কারণ সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের উপর দাদাবাবুদের খবরদারি চলবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশকে অন্য দেশের অঙ্গরাজ্যে পরিণত করা সম্ভব হবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশের মানুষের বুকের উপর দিয়ে একতরফা ট্রানজিট দেওয়ার পক্ষে সম্ভব হবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বারংবার ফারাক্কা ভেঙে গড়িয়ে দেওয়া হবে। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বারংবার দিতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবারে শেখ হাসিনা 15 বছর ধরে শুধুমাত্র প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি করেছে। এই বিভাজনের বিরুদ্ধে 2024 সালের আগস্ট বিপ্লব সংঘটিত হয়েছে। 2024 সালের আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা সব রাজনৈতিক দল ডান বাম সব এক কাতারে এসে বাংলাদেশের মানুষ অভূতপূর্ব একটি ঐক্য প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, আর আগস্টের 5ই আগস্টের বিপ্লব ছিল দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি। বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে, ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিজয় অর্জন করেছে। কাজেই আজ নতুন স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই স্বাধীনতার নায়ক ছাত্র জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই। তোমাদেরকে আমি আশ্বাস দিতে চাই, তোমরা তোমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাও। এদেশের বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের এবং প্রশাসনকে আওয়ামীকরণকারী সকল দুর্নীতিবাজ খুনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আর বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে খোকলা করে এদেশের অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করতে হবে। এই দুটো হলো অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অন্যদেরকে বলতে চাই, যারা আপনাদেরকে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করেছিল তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে না পারে। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হবে। বিগত 1 মাস আমরা দেখিয়েছি এদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম, অন্যান্য ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, মাদ্রাসার ছাত্ররা তাদের ঘুমকে হারাম করে দিয়ে সংখ্যালঘুদের মন্দির এবং বেগনা পাহারা দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সবসময় জিগির তুলত সাম্প্রদায়িক সংঘাত, হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, কিন্তু বিগত 1 মাসে not a single person একজন সংখ্যালঘুর উপর কোনো নির্যাতন বাংলাদেশে হয় না। এটা প্রমাণ হয় শেখ হাসিনার ক্ষমতায় থাকলেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক হয়। কাজে এই শেখ হাসিনাহীন বাংলাদেশে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে ইনশাআল্লাহ আর সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না। সংখ্যালঘু ভাই বোনেরা, আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করুন, আপনার নিরাপত্তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করুন, আপনারা আপনাদের বাড়ি ঘরে অবস্থান করুন, আপনারা আপনাদের মন্দিরে আপনাদের বাসায় যত ইচ্ছা তত মূর্তি রাখেন, আমাদের কোনো আপত্তি নাই। সেই মূর্তি আমরা ভাঙবো তো তাই, কাউকে ভাঙতে দেব না, আমরা বাহাদুরি করব। কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে আপনার বাবার মূর্তি বসাবেন, শাহজালালের সন্তানরা মানবে না।
বড় কথা। 3 টাকা চুরি করে 1 টাকা সেতুর কাজে লাগিয়েছেন, তাও কথা। আবার সেই সেতুর উপরে আপনার বাবার মূর্তি বসাবেন, এদেশের মানুষ সেটা ভালো চোখে দেখবে না। আমি উপদেশ দিলাম, এই মূর্তি বানাতে চাইেন না, একদিন এই মূর্তি আপনার বাবার অপমানের কারণ হবে। তিনি সহ্য করলেন না, তিনি আমার বিরুদ্ধে সংসদে বক্তব্য দিলেন, তিনি আমার চরিত্র হরণের চেষ্টা করলেন, তিনি আমাকে গণবিচ্ছিন্ন করার চেষ্টা করলেন, তিনি আমার বিরুদ্ধে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে দাঁড়িয়ে দিলেন, পুলিশ বাহিনীকে ব্যবহার করলেন, আন্তরিক করে বিনা বিচারে 3টি বছর আমাকে অবরুদ্ধ করে রাখলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আজ আমি জিজ্ঞাসা করতে চাই, সেদিন যদি আমাদের এই উপদেশ, আমাদের এই কল্যাণকামীদের নসিহত যদি আপনি শুনতেন, আজকে বাংলাদেশের পথে ঘাটে আপনার বাবাকে মৃত্যুর এত বছর পর, 50 বছর পরে এসে এই লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে হতো না। আগামী দিনে বলে দেই, কারো যদি কারো বাপের, কারো স্বামীর মূর্তি বানাতে চায়, নিজের ঘরে বানান। দেশের জনগণের পয়সা দিয়ে মুসলিম প্রধান দেশের জাতীয় স্থাপনায় কোথাও কারো কোনো ভাস্কর্য বরদাস্ত করা হবে না। আমরা আবারও বলছি, সংখ্যালঘুদের সব ধরনের নিরাপত্তার দায়িত্ব আমাদের। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ভূমিকা পালন শুরু করতে পারেনি। এজন্য ইমাম সাহেবান, আলেম সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ জনগণকে সাথে নিয়ে দেশের সব ধরনের শান্তি শৃঙ্খলা রক্ষার ভূমিকা পালন করবেন। এখনো বিভিন্ন দুষ্কৃতিকারী, টাকা সন্ত্রাসী, ছিনতাইকারীরা, চাঁদাবাজরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে অশান্তি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। এই ক্ষেত্রে আলেম সমাজ, ব্যবসায়ী সমাজ সকল ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনার প্রতিরোধ করে তুলুন। সকল শ্রমিকদেরকে বলতে চাই, দেশ পুনর্গঠনের কাজ চলছে। এই মুহূর্তে প্রতিটি শিল্প কলকারখানায় আপনারা এই উৎপাদনকে ব্যাহত হয় মতো কোনো কার্যকলাপ চালাবেন না। মালিকদেরকে বলবো, আপনারা শ্রমিকদের সাথে ভ্রাতৃত্ব সুলভ আচরণ করুন, প্রভুত্ব সুলভ আচরণের দিন ভুলে যান। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, সকল গুম খুন হত্যাকাণ্ডের বিচারের বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনারা এভাবে আমাদের আসছেভাবে সমর্থন দিয়েছেন, আগামী দিনে আপনাদের সমর্থন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস, ইয়াং জেনারেশন, আসো যুব মজলিসের পতাকা ধরে, ছাত্র জনতা ছাত্র মজলিসে আসো, আমরা তোমাদেরকে নিয়ে একটি সমাজ বিপ্লব করতে চাই। মনে রাখতে হবে, পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ মানব গঠিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে সম্ভব হবে না। এর জন্য প্রয়োজন আসমানের মালিক সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার মাঝে আল্লাহর প্রতিনিধিত্ব করা খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা। আমাদের চূড়ান্ত লক্ষ্য, আমরা এই মাটিতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম চলছে, চলবে। খোদার আকাশ, খোদার জমিন করব কায়েম, খোদার দিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।